আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার অবশেষে সেই তথ্য বেরিয়ে আসলো। জিয়ার মাজার সরানোর পরিকল্পনা এবার ফাঁস হলো এবং সেটা শেখ হাসিনা চূড়ান্তও করে ফেলেছিলেন। সেই সাথে আরও জানতে পারবেন শেখ হাসিনা শেখ রেহানার নামে যে প্লট বরাদ্দ ছিল সেগুলো বাতিল চেয়ে এবার রিটও করা হয়েছে। আরও কি কি বিষয় উঠে আসলো সে নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানতে পারবেন এবার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এবার কাজ করতে প্রস্তুত জাতিসংঘ। সেই সাথে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ ডক্টর ইউনূসকে অর্থনৈতিক বিষয়ে কি তথ্য দিতে সংলাপ জানিয়েছে তা জানিয়ে থাকছে একটি বিস্তারিত। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো 3টি কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বার্তা দিয়েছে কটিললি। সেই 3টি বার্তা কি, সেই সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরতে যাচ্ছি গোপন পরিকল্পনার বিষয়টি। জিয়ার মাজার সরানোর যে পরিকল্পনা ছিল সেই বিষয়টি এবার ফাঁস হলো এবং জিয়ার মাজার সরানোর চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল শেখ হাসিনা। কি কি বিষয় উঠে আসলো চলুন সে ব্যাপারে এবার বিস্তারিত বিষয় তুলে ধরি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগের সরকারের আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো। এমন পরিকল্পনা ফাঁস হলো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়। তবে তার সেই ইচ্ছা বাস্তবায়ন হওয়ার আগেই 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যন্তরের পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় ভারতে। মানব জমিনের এক বার্তায় বা বরাতে জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে শেখ হাসিনার একান্ত ইচ্ছা এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলেছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়েও কথা বলেছেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারা এই বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমনটা কটাক্ষ করেন শেখ হাসিনা দলের নেতারা এবং শেখ হাসিনা সহ নিজেও। এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে কতটা গভীর পরিকল্পনা ছিল শেখ হাসিনা, যেখানে জিয়ার মাজার সরানোর পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষমেশ ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে সরকারের পতন হলো এবং এই পরিকল্পনাও বাস্তবায়ন হলো না। অন্যদিকে শেখ হাসিনা শেখ রেহানার পরিবারের যে আলাদাভাবে প্রোটেকশন দেওয়া হতো সেটাও বাতিল চেয়ে এবং পূর্বাঞ্চলে যে বরাদ্দ প্লট আছে সেটা কিন্তু বাতিল চেয়ে এবার রিট করা হয়েছে। শেখ হাসিনা পরিবার সদস্যদের নামে পূর্বাঞ্চলে বরাদ্দকৃত প্লট সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে 60 কাঠা জমি আছে এবং এই 60 কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রার্থনাও করা হয়েছে। এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্ত করার জন্য হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রদান করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহউদ্দিন। রিট আবেদনকারী আইনজীবী বলেন, মোহাম্মদ রেজাউল ইসলাম মোহাম্মদ আমির, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মোহাম্মদ বেলায়েত হোসেন সোজা, কামরুল ইসলাম রিগান সহ আরো অনেকেই আছেন। আইনজীবী মোহাম্মদ মিসবাহউদ্দিন সাংবাদিকদের জানান, রাজুক অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আলোচিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়াও প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজকেরই অনেকে এই বিষয়ে তেমনই কিছু জানেন না। শেখ হাসিনা তার পরিবারের সদস্য প্রত্যেকে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছিলেন। প্রস্তাবিত কূটনৈতিক জোনে সব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগ দেয়া হয় রাজুক। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশিত সংবাদের রেফারেন্স উল্লেখ করে অ্যাডভোকেট মিসবা জানান, নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভা সমাবেশ রাজনীতি বক্তব্য দিলেও শেখ হাসিনা স্বয়ং নিজের নামে 10 কাঠা প্লট বরাদ্দ নেন। পূর্বাঞ্চলের প্রস্তাবিত কূটনৈতিক জোন 27 নম্বর সেক্টরে 2203 নম্বর। এদিকে এবার ডক্টর ইউনূসের সাথে কিন্তু এবার ব্যাপকভাবে কাজ করার অঙ্গীকার জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এবং ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপও করবে তারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চলিত সপ্তাহে অর্থনৈতিক সংলাপ করতে চায় যুক্তরাষ্ট্র। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘদিনের স্বৈরাচার নেত্রী শেখ হাসিনার পতন হয়। ওই দিন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। এরপরেই এটি হতে যাচ্ছে প্রথম কোনো উপচার্যের বা উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ। আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় এই সংলাপের কথা রয়েছে। 84 বছর বয়সে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণের অগ্রগতি এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তিনি। অন্য ঊর্ধ্বতর বাংলাদেশি কর্মকর্তার সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনায় অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেছেন। মার্কিন প্রতিনিধি দল থাকবেন যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য দফতর ও ইউএসএইড এর কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি বেস্টে নেইম্যান বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধি ভিত্তি তৈরি করতে পারবে বলেও আশাবাদী ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছে, অবশেষে কিন্তু জাতীয় সংগীত পরিবর্তনের ঘোষণা দিলেন কিন্তু কর্নেল ওলি এবং তিনি 3টি কারণও ব্যক্ত করেন। 3 কারণে জাতীয় সংগীত পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ। তিনি এমনটা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি 3টা কারণে বলেছি এই জাতীয় সংঘ গ্রহণযোগ্য কোনোভাবেই নয়। 1 নম্বর হলো, এটা যখন বানিয়েছে তখন বাংলাদেশ স্বাধীন হবে এমন কোনো সম্ভাবনাও ছিল না, সুতরাং বাংলাদেশকে নিয়ে এই গানটি রচিত হয়নি। 2 নম্বর হলো, বাংলাদেশে কোনো নাগরিক এই গানটা রচনা করেনি। 3 নম্বর হলো, এই গানটাতে সুরটা নকল করাও হয়েছে। এমন বিষয় তুলে ধরে এই 3টি পয়েন্ট তুলে ধরে তিনি বলেন, জাতীয় সঙ্গীত কোনোভাবেই আমাদের বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত হতে পারে না। এরপর তিনি আরো যোগ করেন, এরকম বিভ্রান্তিকর জিনিসগুলো নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সংগ্রাম সমগ্র জাতির জন্য অবমানকর। বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মেজরিটি বা মাইনরিটি বলতেও কিছু নেই। সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার সমান অধিকার। আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও দাবি করেন তিনি। এর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানানো হয়েছিল। জামাতের ইসলামিয়ার সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। পরে জামাতের পক্ষ থেকে আজমের বক্তব্য তার ব্যক্তিগত বলেও জানানো হয়েছিল। তাহলে বুঝতে পারছেন জাতীয় সঙ্গীত কি কারণে বাংলাদেশ থেকে এবার বাদ দেওয়ার ঘোষণা আসলো, তা কিন্তু এই বিষয়টা একটু স্পষ্ট। যেখানে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার সুযোগই ছিল না, বাংলাদেশ সৃষ্টি হয়নি, সেখানে কিভাবে তার আগেই এই গানটি গাওয়া হয়েছিল। সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নকল কিন্তু একটা সুর আছে, তিনি সেই সুরটির মাধ্যমে এই বাংলাদেশেরকে নিয়ে এই জাতীয় সঙ্গীতটা তার জন্যই কিন্তু হয়। তাহলে বুঝতে পারছেন এখন কেন বাংলাদেশকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। এর বাইরেও আরো অনেক বিষয় তুলে ধরা হয়েছে, কারণ গানটিতে যে ধরনের কথা আছে সে সকল কিন্তু ইসলামের বিরুদ্ধেও যায়। তো এই জন্য এই গানটা অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার এখন সময়ের ব্যাপার।